প্রতিদিন রাত ঠিক 12টায় এই গ্রামের জঙ্গল থেকে ভেসে আসে এক অদ্ভুত বাঁশির সুর। 15 বছর ধরে একই সময়ে একই সুর, কিন্তু আজও কেউ জানে না কে বাজায় সেই বাঁশি। গ্রামের মানুষ আজও কেউ তাকে চোখে দেখেনি। বাংলার এক প্রত্যন্ত গ্রাম মাধবপুর। চারদিকে বিস্তীর্ণ ধানের ক্ষেত, কাঁচা মাটির পথগুলি সরু সরু সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর দিগন্তে। আর গ্রামের এক প্রান্তে প্রায় বিস্মৃতির আঁধারে ঢাকা পড়ে আছে এক জরাজীর্ণ নদী। নদী বললেও যেন আর নদী বলা চলে না। বর্ষার জলে কখনো সখনো তার অস্তিত্বের চিহ্ন ফুটে ওঠে। মজে যাওয়া নদীর বুকে জমে আছে শ্যাওলা, কাদা আর বহুদিনের নীরবতা। সেই মৃতপ্রায় নদীর পার ঘেঁষে প্রকৃতির আপন খেয়ালে জন্ম নেওয়া এক ঘন জঙ্গল। অগোছালো অথচ অদ্ভুত সুন্দর এই ঘন জঙ্গল শোভা দিচ্ছিল গ্রামটাকে। দিনের বেলা গ্রামটা সুন্দর লাগলেও রাতের বেলা এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়ায় গ্রামবাসীদের। গ্রামে এখনও বিদ্যুতের ছোঁয়া লাগেনি। পাকা বাড়ি বলতে দু একটা হাতে গোনা, তবে মাটির দোতলা বাড়ি কয়েকটা আছে। আধুনিকতার ছোঁয়া খুব একটা না থাকলেও এই গ্রামে 10ম ক্লাস পর্যন্ত পড়ার জন্য একটা স্কুল আছে, যেখানে আশেপাশের প্রায় 10টা-12টা গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে। স্কুলের জন্য জমিদান করেছিলেন ভবতোষ কর্মকার। জমিদানের শর্ত অনুযায়ী ছেলে সুভাষ কর্মকারকে ক্লার্কের চাকরি দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এই মাধবপুর গ্রামে স্কুলের শিক্ষকতা করতে এলেন অনিকেত বিশ্বাস। তিনি শহরের মানুষ, বিজ্ঞান নিয়ে পড়েছেন। মাধবপুর হাইস্কুলের সায়েন্সের টিচার হিসেবেই নিযুক্ত হয়েছেন। স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় 320 কিলোমিটার, তাই অগত্যা গ্রামেরই এক ব্যক্তির বাড়িতেই থাকার বন্দোবস্ত করেছেন। সেই একজন ব্যক্তি হলেন স্কুলের অলিখিত সর্বেসর্বা সুভাষ কর্মকার। অনিকেত প্রয়োজনীয় দৈনিক ব্যবহারের কিছু জিনিসপত্র মোটরসাইকেলের পিছনে বেঁধে নিয়েই সকাল সকাল রওনা দিলেন গ্রামের উদ্দেশ্যে। 320 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে দুপুর 2টোর মধ্যে পৌঁছে গেলেন গ্রামের স্কুলের ক্লার্ক সুভাষ কর্মকারের বাড়ি। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পর অনিকেত গ্রামে এসে আগে সব ব্যবস্থা করে গেছিলেন, তাই আজকে আর তার রাস্তাঘাট চিনতে অসুবিধা হয়নি। মোটরসাইকেল নিয়ে একেবারেই হাজির সুভাষবাবুর বাড়ির উঠোনে। অনিকেত বাবু, আসুন আসুন, আমি আপনারই অপেক্ষা করছিলাম। তা রাস্তায় আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমার বাড়ি তো আবার গ্রামের শেষ প্রান্তে। আশা করি খুঁজে পেতে কষ্ট হয়নি। এই দেখুন, কথা বলতে বলতে বেলা গড়িয়ে গেল যে। আগে এক মুঠো পেটে কিছু দিয়ে নিন, পরে না হয় গল্প করা যাবে। সুভাষবাবুর আতিথেয়তায় কোনো খামতি ছিল না। সারাদিন গল্প, খাওয়া দাওয়া আর গ্রামের নানান কথা শুনতে শুনতেই কেটে গেল। রাতের খাওয়া সেরে উঠোনে একটু হেঁটে নিয়ে ঘরে এসে শুয়ে পড়ল অনিকেত। কিন্তু ঘুম কিছুতেই আসছে না। এর আগে 12টার আগে কখনো ঘুমিয়েছে বলে ঠিক মনে পড়ে না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর শেষমেশ বিরক্ত হয়ে ব্যাগটা খুলল সে। একটা সিগারেট বের করল, চুপচাপ উঠোনে এসে দাঁড়ালো। সিগারেটে সবেমাত্র 3-4 টান দিয়েছে, এমন সময় দূর থেকে ভেসে আসলো এক সুন্দর বাঁশির সুর। বাহ, কি অসাধারণ সুর! কে বাজাচ্ছে এত রাতে? সুরটা এমন যেন অন্ধকারকে ছুঁয়ে যাচ্ছে, মনের ভেতর কোথাও গভীরে গিয়ে লাগছে। অনিকেত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। কতক্ষণ কেটে গেল সে নিজেও জানে না। শেষমেশ সিগারেটটা ফেলে দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে চলে গেল অনিকেত। অনিকেত বাবু, রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? নতুন জায়গা, তার উপর গ্রাম,
আপনি তো শহরের মানুষ। প্রথম প্রথম একটু কষ্ট হবেই, তারপর সব অভ্যাস হয়ে যাবে। গতকাল রাতে কেউ একজন বাঁশি বাজাচ্ছিল। কি অপূর্ব মায়াবী সুর ছিল সেই বাঁশির। যিনি বাঁশি বাজাচ্ছিলেন ওনার বাড়িটা কোন দিকে? এত সুন্দর প্রতিভা যার, তাকে আমি একবার সাক্ষাৎ দেখতে চাই। কি যে বলেন, তাকে আপনি কোথাও পাবেন না। কেন? তিনি কি দিনে বাড়ি থাকেন না? তিনি দিনেও থাকেন না, রাতেও থাকেন না। শুধু বাঁশির সুর থাকে। বাঁশির শব্দ শুনেছে সবাই, কিন্তু বাঁশি বাদককে কেউ কখনো দেখেনি। গ্রামের উত্তর দিকে আমাদের স্কুল, পশ্চিম দিকে নদী ঘেঁষা জঙ্গল, আর জঙ্গলের ভিতর রাজার আমলের এক পুরনো মন্দির আছে। সুরটা ভেসে আসে ওখান থেকেই। আমাদের বাড়িটা দক্ষিণ পশ্চিম কোণায় শেষ প্রান্তে হওয়ার জন্য এখান থেকে খুব ভালোভাবে শোনা যায়। গ্রামের সবাই এই বাঁশির শব্দ শুনেছে। কেউ বলে অশরীরী, কেউ আবার বলে মন্দিরে দীর্ঘদিন যাবৎ পূজা দেওয়া হয় না, তাই এইভাবে সংকেত আসছে। আবার কেউ বলে রাতে জঙ্গলের মধ্যে আলো জ্বলতে দেখেছে। তবে আমি একবার ভোরের দিকে কিছু বহিরাগত মানুষদের দেখছিলাম জঙ্গল থেকে বেরোতে। বাবার মুখে শুনেছিলাম মন্দিরের ভেতর থেকে নাকি একটা গুপ্ত পথ আছে। হয়তো সেখানে কোনো গুপ্তধনের রহস্য আছে, তাই হয়তো বহিরাগতদের আনাগোনা। তবে সন্ধ্যার পর গ্রামের মানুষ একদমই ওদিকে যায় না, আর দিনের বেলা খুব প্রয়োজন না হলে কেউ যায় না। আসলে জঙ্গলের মধ্যে অনেক বাঁশ ঝাড় আছে। প্রতি বছর বর্ষার আগেই বাঁশ কাটতে মানুষ জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলে কোনো হিংস্র পশু নেই? আছে আছে, শিয়াল, বিষধর সাপ, আরও নানান ধরনের বন্যপ্রাণী আছে। তবে বাঘ ভাল্লুক যে নেই তা আমি হলপ করে বলতে পারি। অনিকেত প্রতি রাতে অপেক্ষা করত কখন বাঁশি বাজবে, আর অবাক হয়ে শুনত বাঁশির বেদনাদায়ক সুর। অনিকেত শেষমেশ সিদ্ধান্ত নিল, সত্যিটা তাকে খুঁজে বের করতেই হবে। রাতে যখন চারদিক নিস্তব্ধতার চাদরে ঢাকা, আর দূরে কোথাও অজানা এক বাঁশির সুর ধীরে ধীরে অন্ধকার চিরে ভেসে আসছে। সুরটা যেন তাকে ডাকছিল, না শুধু ডাক নয়, টেনে নিয়ে যাচ্ছিল অদৃশ্য কোনো শক্তি। অনিকেত আর নিজেকে আটকাতে পারল না। ব্যাগটা খুলে একটা টর্চ হাতে নিল। কোনো রকম প্রস্তুতি নেই, কোনো পরিকল্পনা নেই। দরজাটা আস্তে করে খুলে সে বেরিয়ে পড়ল অন্ধকারের পথে। জঙ্গলের রাস্তা তার অচেনা নয়। গত কয়েকদিনে সুভাষবাবুর সঙ্গে গ্রাম ঘুরতে বেরিয়ে সে পথটা সে ভালোই চিনে ফেলেছিল। তাই এবার আর দ্বিধা নেই। পা যেন আপনা আপনি এগিয়ে চলল জঙ্গলের গভীর অন্ধকারের দিকে। আর দূরে সেই বাঁশির সুর ক্রমশ আরো স্পষ্ট, আরো কাছে। মনে হচ্ছে বাঁশির শব্দ আমার খুব কাছেই, কিন্তু কই, কাউকেই তো দেখছি না। একবার কি তবে ডাকবো? না না, ডাকা ঠিক হবে না। অনিকেত যেন উন্মাদের মতো তাকে খুঁজতে লাগল। দেখল একটা বিশাল বয়স্ক গাছের নিচে এক বৃদ্ধ মানুষ বসে বাঁশি বাজাচ্ছেন। তার গায়ের রং কুচকুচে কালো, মাটির সঙ্গে মিশে যাওয়া এক অদ্ভুত ছায়ার মতো। মুখের চামড়া কুঁচকে গেছে, সময়ের গভীর দাগ যেন খোদাই হয়ে আছে তাতে। চুলগুলো সম্পূর্ণ সাদা, এলোমেলো, অগোছালো, চোখে গভীর দুঃখ। অনিকেত অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে?
আপনি এখানে এত রাতে বাঁশি বাজান কেন? বৃদ্ধ ধীরে ধীরে বাঁশি নামিয়ে বললে, আমি মসিরাম গো বাবু। তা তুমি এই এত রাতে এইভাবে অন্ধকারের মধ্যে বসে বাঁশি বাজাচ্ছ কেন? সে 15 বছর আগের কথা গো বাবু। আমার ছুয়াল হরিয়া এই জঙ্গলেই খেলতে খেলতে হারাই গেল গো। কত খুঁজলুম গো, দিন রাত খুঁজলুম, কিন্তু আমার ছুয়াল আর ফেরত আইল না। ও ছোটবেলায় কইতো, বাবা তুমি যদি বাঁশি বাজাও আমি দূর থেকেও তোমারে চিনতে পারমু। তাই তো রোজ রাইতে এইখানেই আইসে বসি গো বাবু, বাঁশি লইয়া। হয়তো কোনো একদিন আমার ছুয়াল আবার ফিরাইব। ঠিক তখনই হঠাৎ দূরের ঝোপটা নড়ে উঠতে দেখে অনিকেতের বুকটা ভারী হয়ে গেল। অনিকেত টর্চের আলো ফেলল। মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে, একটা ছোট ছায়া। অনিকেত চমকে উঠলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। তিনি আবার বৃদ্ধের দিকে তাকাতেই দেখলেন বৃদ্ধও নেই। গাছের নিচে শুধু পড়ে আছে একটা পুরনো বাঁশি। পরদিন অনিকেত সুভাষবাবুকে সব বললেন। একজন বৃদ্ধ, তার নাম মসিরাম, সেই প্রতি রাতে বাঁশি বাজায়। তা কি করে সম্ভব? আপনি যাকে দেখেছেন বলছেন, তিনি তো অনেক বছর আগেই মারা গেছেন। তারপর থেকেই শোনা যায় এই বাঁশির শব্দ। অনিকেতের মাথার মধ্যে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকল। সে ঠিক করল আজকে দিনের বেলা জঙ্গলের মধ্যে যাবে। অনিকেত দ্রুত ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। তার মাথায় একটাই প্রশ্ন, মৃত মানুষ কিভাবে বাঁশি বাজায়? প্রথমে গেলেন মন্দিরের সামনে। দিনের আলোয় মন্দিরটা স্পষ্ট দেখা যাচ্ছিল, যদিও ঘন জঙ্গলের ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ছিল ছিটে ফোঁটা রশ্মির মতো। দেখে মনে হয় মন্দিরটা প্রায় আনুমানিক 200 বছরের পুরনো। অনিকেত ধীরে ধীরে মন্দিরের চারপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। জরাজীর্ণ মন্দিরটাকে যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে বট গাছের শিকড়, যেন প্রকৃতি নিজেই ইতিহাসটা লুকিয়ে ফেলতে চাইছে। দেখে বোঝার উপায় নেই মন্দিরের গায়ে বট গাছ হয়েছে, নাকি মন্দিরটা জোর করেই বট গাছের ভিতর ঢুকে পড়েছে। আর দেওয়ালের যেটুকু অংশ অবশিষ্ট আছে তার দখল নিয়েছে শ্যাওলা। মন্দিরের ভেতর ঢোকার জন্য ভাঙা সিঁড়ির যেটুকু অবশিষ্ট আছে সেখান দিয়ে একজন মানুষই ভেতরে ঢুকতে পারে, আর বাকিটা দখল নিয়েছে চারপাশে ঘন জঙ্গল। অনিকেত হঠাৎই থামল, চারপাশে তাকালো। মাটিতে কিছু একটা চোখে পড়তেই সে নিচু হয়ে তা তুলে নিল। দেখে বুঝল সিগারেটের অবশিষ্টাংশ। পাশেই পড়ে আছে 2-3টে পোড়া দেশলাই কাঠি। অনিকেত ধীরে ধীরে মন্দিরের ভেতরে ঢুকল। ভেতরে অন্ধকার, ঠান্ডা আর আগাছায় ভরা এক অস্বস্তিকর পরিবেশ। একটা বিষয় তার চোখে পড়ল। মন্দিরের বাইরে থেকে ভেতর পর্যন্ত আগাছা কেটে পরিষ্কার করে একটা সরু পথ তৈরি করা হয়েছে, যেন কেউ নিয়মিত যাতায়াত করে। একটা মানুষ চলাফেরা করতে পারে এমন রাস্তা তৈরি করা আছে। অনিকেত আগেই আন্দাজ করেছিল মন্দিরের ভেতর অন্ধকার থাকবে, তাই সঙ্গে করে টর্চ আর একটা চুম্বক নিয়ে এসেছিল। মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙা পাথরের মূর্তি। অনিকেত চারপাশ ঘুরে মূর্তিটা ভালো করে পরীক্ষা করল। মনে হচ্ছে মূর্তিটাকে জোর করেই ভাঙার চেষ্টা করা হয়েছিল। দূর থেকে আবার সেই বাঁশির শব্দ। অনিকেত থমকে গেল, ভালোভাবে কান পেতে শুনল। হঠাৎ শরীরটা যেন জমে গেল অনিকেতের। বুকের ভেতর ধুকপুক শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল। অনিকেত ধীরে ধীরে মন্দিরের ভেতর ঢুকল। ভেতরে অন্ধকার, ঠান্ডা আর আগাছায় ভরা এক অস্বস্তিকর পরিবেশ। একটা বিষয় তার চোখে পড়ল। মন্দিরের বাইরে থেকে ভেতর পর্যন্ত আগাছা কেটে পরিষ্কার করে একটা সরু পথ তৈরি করা হয়েছে, যেন কেউ নিয়মিত যাতায়াত করে। একটা মানুষ চলাফেরা করতে পারে এমন রাস্তা তৈরি করা আছে।
শব্দটা যেন মন্দিরের ভেতর থেকেই আসছে, কিন্তু কোথা থেকে? অনিকেতের মনে হলো বাঁশির সুর তাকে কিছু বলতে চাইছে। এই বাঁশির সুরের প্রতি তার এই অদ্ভুত টান কেন? সে চারদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দেয়ালে হাত বুলিয়ে মেঝেতে টোকা দিয়ে হঠাৎ টং টং করে আওয়াজ। অনিকেত পকেট থেকে চুম্বকটা বের করে মেঝের উপর ধরল। এই তো চুম্বকটা এখানে টানছে। সে ধীরে ধীরে চুম্বকটা ঘষে মেটাল অংশটার একটা আকার বের করল। স্পষ্ট বোঝা গেল ওই অংশটা আলাদা। অনিকেত হাঁটু গেড়ে বসে মাটি পরিষ্কার করল। ওখানে ছিল একটা ছোট্ট লুকানো দরজা। আমি ঠিকই ভেবেছিলাম কেউ তো এখানে আসে, কিন্তু কেন আসে? তাহলে কি ওরা এই দরজার সন্ধান পায়নি আর আমি এক চান্সেই পেয়ে গেলাম? অনিকেতের মনে পড়ল সে একবার এক থ্রিলার কাহিনীতে পড়েছিল, কখনো কখনো পূর্বজন্মে লুকিয়ে রাখা ধন সম্পত্তি পরের জন্মে ফিরে এসে খুঁজে পাওয়া যায়। অনিকেত সায়েন্সের টিচার, তাই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। কেত কিছুক্ষণ দরজাটার দিকে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে জোরে জোরে দরজাটা ধাক্কা দিল। দরজাটা একটুও নড়ল না। মনে হলো পার্মানেন্টলি ফিক্সড করা আছে, যাতে কেউ না খুলতে পারে। অনিকেত বুঝল দরজা এইভাবে গায়ের জোর খাটিয়ে খুলবে না, বুদ্ধি খাটিয়ে খুলবে। নিশ্চয়ই এর মধ্যে কোনো টেকনোলজি আছে। এগুলো ডেকোরেশন না, এগুলো একটা একটা প্যাটার্ন। সে সিম্বলগুলোর উপর টর্চের আলো ফেলল, তারপর চুম্বকটা ওই চিহ্নগুলোর উপর এক এক করে ধরতে লাগলো। প্রথমে কিছুই হলো না, কিন্তু একটা নির্দিষ্ট চিহ্নে চুম্বকটা ধরতেই হালকা একটা কম্পন অনুভব করল। বুঝেছি, এগুলো হিডেন সুইচের প্যাটার্ন। সে এবার খেয়াল করল চিহ্নগুলো আসলে এক লাইনে নয়, বরং একটা নির্দিষ্ট সিকোয়েন্স তৈরি করছে। সে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো। ধোঁয়াটা ধীরে ধীরে চিহ্নগুলোর সামনে ছাড়ল। ধোঁয়া সব জায়গায় সমানভাবে ছড়ালো না। কিছু নির্দিষ্ট চিহ্নের সামনে ধোঁয়া ঘুরে একটা নির্দিষ্ট পথ তৈরি করল। অনিকেতের ঠোঁটে হালকা হাসি ফুটল। এয়ার ফ্লো, মানে ভিতরে হলো স্ট্রাকচার আছে, আর এই পাতটাই হচ্ছে আনলক সিকোয়েন্স। সে এবার এক এক করে ঠিক সেই সিকোয়েন্স অনুযায়ী চুম্বকটা চিহ্নগুলোর উপর ছোঁয়াতে লাগলো। টক টক টক, প্রতিটা টাচে ভেতর থেকে হালকা শব্দ। শেষ চিহ্নে ছোঁয়াতে পুরো দরজাটা কেঁপে উঠল। পুরনো লোহার শব্দটা চারদিকে প্রতিধ্বনিত হয়ে উঠল। দরজাটা আড়াআড়িভাবে উপরের দিকে উঠে খুলে গেল। অনিকেত বিশ্বাস করতেই পারছে না সে একা এত ভারী লোহার দরজা খুলে ফেলেছে। দরজার নিচে নেমে গেছে সরু সিঁড়ি, অন্ধকারের গভীরে। ঠান্ডা হাওয়া ভেসে এলো ভেতর থেকে। অনিকেত টর্চ চালালো। আলোটা অন্ধকার কেটে সামনে এগিয়ে গেল। সে ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। অনিকেতের মনে হচ্ছিল সে একা নয়, কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ বাঁশির সুর আবার ভেসে এলো, এইবার একদম কাছ থেকে। অনিকেত থেমে গেল, চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু দেয়ালের একদিকে হালকা ধুলো নিজে নিজেই নড়ে উঠল, যেন অদৃশ্য কেউ হাত বুলিয়ে দিচ্ছে। কে কে ওখানে? তুমি কে? হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য আলো নিভে গেল। পুরো অন্ধকার। অন্ধকারের ভেতর শুধু শোনা যাচ্ছে একটা গভীর বিষণ্ণ বাঁশির সুর। আলো আবার জ্বলে উঠতেই অনিকেত দেখতে পেল মসিরাম তার সামনে দাঁড়িয়ে। তুমি তুমি এখানে এলে কি করে? তুমি এখানে কি করছো? অনিকেতের হাত পা ঠান্ডা হয়ে গেল।
হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। গলাটা তেষ্টায় ফেটে যাচ্ছে। বারবার বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, 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 অনিকেত বাবু, আমাকে ছেড়ে দাও, ও অনিকেত বাবু, আমাকে ছেড়ে দাও। কি হয়েছে? কি হয়েছে? দরজা খুলুন। অনিকেত বাবু, কি হয়েছে? দরজার ধাক্কা অনিকেত শব্দে বাবু, ঘুম কি ভাঙল হয়েছে? অনিকেতের। এ কি? আমি কোথায়? আমি তো জঙ্গলের সেই মন্দিরের ভেতরে ছিলাম। তাহলে এটা কি স্বপ্ন ছিল? কিন্তু কাল রাত 12টার পরে আমি জঙ্গলে গিয়েছিলাম। মুসিরামের সাথেও আমার কথা হয়েছে, কিন্তু তারপর আমি বাড়ি কখন এলাম? বেশটায় অনিকেতের গলা ফেটে যাচ্ছিল। জলের ঘটিটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরো জল খেয়ে নিল। তারপর বাইরের দিকে তাকিয়ে দেখল সবে ভোরের আলো ফুটছে। নিচের দিকে তাকিয়ে চটি জোড়া খুঁজতে গিয়ে আমার চটিতে এত কাদা মাটি লাগলো কিভাবে? আর ওটা কি? এটা তো একটা বাঁশি। এটা আমার কাছে এলো কিভাবে? তাহলে কি আমি সত্যি জঙ্গলে গিয়েছিলাম?